মাম দেখো না কি গরিমার কি হয়েছে। গরিমা গরিমা চোখ খোলো না গরিমা। গরিমা চোখ খোলো গরিমা। আরে এসব আরে বাবা জানি না, আমি তো একটু আগেই ফিরলাম। এই দেখো না বাবা, এই ওষুধটা দেখো। এই এই দেখো গরিমা। গরিমা চোখ খোলো গরিমা। শিখা, গিয়ে দেখে এসো তো আম্মু ঘুমোচ্ছে তো। আর ওকে বলো না যেন এখানে কি হচ্ছে। জয়, ডক্টরকে একটা ফোন কর। হ্যাঁ কাকু। হ্যালো, হ্যাঁ ডক্টর প্রধান, আমি জয় পোদ্দার বলছি। আপনি তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসুন, এমার্জেন্সি আছে প্লিজ। ওকে। কবিতা দেখো না গরিমার কি হয়েছে। এই 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 কবিতা, এই এই ওষুধটা দেখো। এটা তো ওভারডোজের জন্য হয়েছে। দিদি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। কবিতা, এ কি করছো তুমি? আসলে ঠাকুমা, ওই ডক্টর যখন আসবেন তখন উনি এনকোয়ারি করার পরই চিকিৎসা শুরু করবেন। তাই আমি আগে থেকে এই ব্যাপারে সবকিছু লিখে রাখছি, যাতে ডক্টর যখন আসবেন তখন সময় নষ্ট না হয় আর তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায়। দাদা, আপনি কখন জানতে পারলেন যে দিদি? ওই আমি ভোজনালয় থেকে যখন বাড়ি ফিরলাম, এই তো মাত্র 5 মিনিট আগে। ঠাকুমা 1 মিনিট। দিদি দিদি দিদিকে জাগিয়ে রাখা খুব প্রয়োজন। ঘুমিয়ে পড়লে বড় বিপদ হবে। জয়, তুমি গিয়ে আরো অনেকটা জল নিয়ে এসো। গরিমা দিদি, গরিমা আমার লেবু জল লাগবে। দিদিকে বমি করানো খুব প্রয়োজন, যাতে বিষটা বাইরে বেরিয়ে যায়। বিদ্যা, আদেশ, আসুন 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 ডাক্তারবাবু, আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা, ডাক্তারবাবু। ডক্টর, আপনারা 1 মিনিটের জন্য একটু বাইরে যাবেন? আর চিন্তার কোনো কারণ নেই, উনি এখন বিপদমুক্ত। আমি স্টমাক ওয়াশ করে দিয়েছি আর ড্রিপ লাগিয়ে দিয়েছি, যাতে ওনার ডিহাইড্রেশন শেষ হয়ে যায়। আর এমনিতেও আপনাদের বাড়িতে একজন ডক্টর রয়েছেন। কবিতা আমার আসার আগে পর্যন্ত ওনাকে জাগিয়ে রেখেছে, সেটাই সব থেকে ভালো বিষয়। আর আপনার নোটসের জন্য অনেক সাহায্য হয়েছে, দ্যাটস ভেরি গুড। একদিন আপনি সফল ডাক্তার হবেন। আচ্ছা, তাহলে আমি আসি। থ্যাংক ইউ ডক্টর। আদেশ দাদা, বৌদি এখন একদম ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না।
তোমরা গিয়ে সবাই ঘুমিয়ে পড়ো, আমি গরিমার কাছে থাকছি। না দিদি, তুমি বিশ্রাম নাও, আমি থাকছি। মা, ছোট মা, আপনারা যান গিয়ে শুয়ে পড়ুন। আমি দিদির সমস্ত ট্রিটমেন্ট বুঝে নিয়েছি, আমি আছি এখানে। হ্যাঁ বড় মা, আপনারা সবাই গিয়ে শুয়ে পড়ুন। আমি আর কবিতা এখানে গরিমা দিদির সঙ্গে থাকবো। আদেশ, এসো, ওকে বিশ্রাম নিতে দাও। আমি ভালো করে জানি যে গরিমা দিদি এরকম কেন করেছে। আমি বলতে চাইছি যে এর কারণও কিন্তু কবিতাই। আসলে কি বলুন তো, যে কবিতা সারাদিন তো কলেজেই কাটিয়ে দেয় আর বাড়ির কোনো কাজ করতেও পারে না, তাই সব চাপ গরিমা দিদির কাঁধে গিয়ে পড়ে। আর আমিও তো ক্লান্ত হয়ে যাই সারাদিন কাজ করতে করতে। সেই জন্য গরিমা দিদি হয়তো এইভাবেই মুক্তির পথ খুঁজে নিয়েছে। আরে চুপ করো শিখা, যখন দেখো কবিতার পিছনে পড়ে থাকো। আরে এতে ওর কোনো সম্পর্ক নেই, আমরা সবাই ভালো করে জানি। আর তুমিও জানো যে গরিমা এমনটা কেন করেছে। বৌমা, আমার মনে হচ্ছে যে গরিমা এখনো ওই ঘটনাটা পুরো ভুলতে পারেনি। ঠাকুমা একদম ঠিক বলছে, আমারও সেটাই মনে হচ্ছে। দাদা, সবসময় তুমি বৌদির পাশে থেকেছ, আজও তোমাকে বৌদির পাশে থেকে সাহস জোগাতে হবে। বাবা, ও এ বাড়ির নতুন সদস্য, ও হয়তো সবকিছু জানে না যে গরিমার সব সময় হাসি খুশি মুখটার পিছনে কত কষ্ট লুকিয়ে আছে। 1 বছর আগে ওর সাথে যে ঘটনা ঘটেছে তাতে ও পুরোপুরি ভেঙে গেছে। কবিতা, 1 বছর আগে গরিমা মা হতে চলেছিল। এই বাড়িটা খুশিতে ভরে উঠেছিল। তারপর একদিন হঠাৎ ওর কোলটা খালি হয়ে যায়। হয়তো ও এই কথাটা আজও ভুলতে পারেনি। ঠিক করনি তুমি, মনে কিছু কথা ছিল, আমাদের সাথে বসে কথা বলতে পারতে। কিন্তু তুমি যেটা করেছো, দ্বিতীয়বার এটা করার কথা ভেবোই না। আরে আদেশের অবস্থা দেখেছো তুমি? আর একবারও তোমার মনে এই খেয়াল এলো না তোমার কিছু হয়ে গেলে আম্মু বেচারি। গরিমা, আমরা জানি গত বছর তোমার সাথে যা হয়েছে সেটা মনে করে তুমি খুবই কষ্ট পাও। কিন্তু মা, ভগবানের উপরে তো আমরা কিচ্ছু করতে পারি না। সে যখন কেড়ে নিয়েছে সেই আবার দেবে। এভাবে ভেঙে পড়তে নেই, ওনার উপর বিশ্বাস রাখো। আম্মু সোনা, তুমি এখনই উঠলে? তাড়াতাড়ি এসো, তোমাকে তো স্কুলেও যেতে হবে। আজকে তোমায় তোমার কাকি রেডি করে দেবে। মাকে একটু বিশ্রাম নিতে দাও। কেন কাকিমা, মা আজকে বিশ্রাম কেন করবে? দাদু তো বলে বিশ্রাম সেই করে যে অসুস্থ হয়। মা, তোমার কি শরীরটা খারাপ? না সোনা, মা তো একদম ঠিক আছে, শুধু একটু দুর্বল হয়ে পড়েছে। কেন বলো তো? মা তোমার মতো দুধ খায় না তো, সেই জন্য। ও আচ্ছা, মা এবার থেকে তুমিও রোজ দুধ খাবে আর আপেল খাবে, তাহলে আর কখনো অসুস্থ হবে না। আচ্ছা ঠাকুমাও দুধ খেয়ে নেবে। তুই চল, আজ তোকে আমি তৈরি করে দিচ্ছি। চল চল। কি দিদি, তুমি তো সারাক্ষণ বকবক করে যাও, আর আজ তোমাকে এরকম চুপচাপ দেখতে একদম ভালো লাগছে না। চলো একটা কাজ করা যাক, আমি কথা বলি আর তুমি শোনো, কিন্তু তোমাকে হাসতে হবে।
আমার মাও তার চোখের সামনে তার 7 বছরের ছেলেকে হারিয়েছিল। আমি আমার ভাইকে হারিয়েছিলাম। সেজন্য আমি তোমার কষ্ট খুব ভালো করে বুঝতে পারছি। দিদি, আমার মাও আজ পর্যন্ত এই দুঃখটা ভুলতে পারেনি। সেভাবেই তোমার খুশি থাকা, তোমার মুখে হাসি রাখা খুব প্রয়োজন আম্মুর জন্য। যে যাওয়ার সে চলে গেছে, কিন্তু তোমায় বাঁচতে হবে। আমাদের জন্য, আমাদের সকলের জন্য বাঁচতে হবে তোমায়। গরিমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। গত কয়েক মাস ধরে আমার মনে হয়েছিল যে ও সবকিছু ভুলে গেছে। এভাবে হঠাৎ করে ও এতগুলো ঘুমের ওষুধ খেয়ে নিল। আচ্ছা শোনো, আমরা যেটা ভাবছি সেটাই কি ঠিক নাকি অন্য কিছু? দেখো, আর কি কারণ হতে পারে? ওর হয়তো ওই ঘটনাটা মনে পড়ে গেছে আর ঈশ্বর। কিন্তু একটা জিনিস ভেবে আমি খুব খুশি, আদেশ ওর বউয়ের ভীষণ খেয়াল রাখছে। তুমি চিন্তা করো না, বুঝলে? ঈশ্বরের কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে। সেই সময় গরিমার সামনে আমি কিচ্ছু বলিনি, কিন্তু সত্যি কথাটা হলো যে আমি ভিতর থেকে খুব ভেঙে পড়েছি। চিন্তা করো না তুমি। স্যার, কবিতা ম্যাডাম তো বলছিলেন যে উনি এরকম কোনো ফর্মে সাইন করেননি। তাহলে আপনি কেন বলছিলেন যে উনি স্কলারশিপ দিতে রাজি হয়ে গেছেন? হ্যাঁ, আসলে ফর্মটা হারিয়ে গেছে। হ্যাঁ স্যার, যদি সাইন করার ইন্টেনশন থাকলে আরেকবার করে দিতেন। তুমি আমাকে সব প্রশ্ন করছো? আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি আর তুমি আমাকেই। স্যার, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে আপনি আমার ব্যাপারে এতটা ভেবেছেন। এই 1 মিনিট, আমার একটা কথা মন দিয়ে শোনো নবীন। যদি ওই স্কলারশিপটা চাও তাহলে তাই করো যেটা আমি বলছি। কিন্তু স্যার, আমি আপনাকে এটাই বলার জন্য আসছিলাম যে ওই স্কলারশিপটার আর আমার প্রয়োজন নেই। আমি পিএমটির ছাত্রদের টিউশন দেওয়া শুরু করেছি। আই ম্যানেজ স্যার। বাট ইয়েস স্যার, থ্যাঙ্কস এ লট। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। কিন্তু আমার ওই কবিতা পোদ্দারের স্কলারশিপটার প্রয়োজন আছে। আমি চাই ওই কলেজ ছেড়ে চলে যাক। তবেই তো আমার অ্যাকাউন্টে $80,000 আসবে। I suppose everything is clear now. Any doubts or question you ask me? সো যদি কোনো মানুষ কোনো একটা ট্রমা থেকে বেরোতে না পারে আর তার জন্য যদি সুইসাইড কমিট করার চেষ্টা করে, এরকম কেসে কি করা উচিত? Well, এরকম অনেক কেস হয় যখন কোনো ঘটনা বা দুর্ঘটনার জন্যে পেশেন্টের মনে খুব এফেক্ট করে। এটাকে সাইকোলজিক্যাল ট্রমা বলে। একটা খুব পপুলার কেস ছিল যেটা নিয়ে আমাদের ডক্টর মিস্টার আর কে বোস একটা ভালো আর্টিকেল লিখেছিলেন। আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট ইয়ার, হয়তো সেই বছরটা ছিল 1998 স্যার। রাইট স্যার? ইয়েস স্যার, I've done research on that. আই এম ইমপ্রেসড। খুব ভালো অবজারভেশন তোমার। খুব ভালো লাগলো তুমি এটা নিয়ে পড়ছো বলে। থ্যাংক ইউ স্যার। আমাকে এবার ক্লাসে যেতে হবে, আমি চলি। পড়া নিয়ে বেশ খাটছো দেখছি। হ্যাঁ, আবার নাও। মানে? হ্যাঁ এই জন্য, কারণ নাম্বার পেতে হলে পরিশ্রম তো করতেই হবে। আর না এই জন্য কারণ যদি আমরা মেডিকেলের ছাত্ররা পরিশ্রম না করি তাহলে সবাই ডক্টর হয়ে যাবে না। আচ্ছা, ওই যে আমেরিকায় 1998-এ একটা রিসার্চ হয়েছিল, ওই যে একটা 23 বছরের মেয়ের উপর, এর মাধ্যমে হয়তো আমি গরিমা দিদির কেসের ব্যাপারে একটা হেল্প পাবো আর দিদির জন্য আমি কিছু একটা করতে পারবো।
হ্যাঁ, ওই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, রাইট? হ্যাঁ, সে বিষয়ে আমায় কিছু বলো না। থ্যাংক ইউ সো মাচ নবীন। তোমার জন্য আমার এই টপিকে যত ডাউট ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। এনি টাইম। কবিতা তো এখন ওষুধপত্রের কথায় ব্যস্ত রয়েছে, এই সময় ওকে বিরক্ত করা ঠিক হবে না। ও দাদা শোনো, এটা কোনো স্টুডেন্টের ফাইল ক্যান্টিনে ফেলে গিয়েছিল, তুমি একটু দেখে প্লিজ একটু দিয়ে দিও। গরিমা, গরিমা, নিচে নামো, নামো নিচে। আমি বলছি শোনো, নিচে নামো তুমি। এসো এসো। গরিমা, তোমাকে ডক্টর রেস্ট নিতে বলেছে না, তুমি এই সমস্ত কাজ করে বেড়াচ্ছ। এসো, বসো বসো। গরিমা, আজ ভোজনালয় থেকে আমি শুধু তোমার জন্য আগে চলে এসেছি। ভাবলাম বসে একটু কথা বলি। গরিমা, ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছিলেন তাই না? কিন্তু তাও তুমি বাড়ির এই সমস্ত কাজ করে চলেছো কেন? গরিমা, আমার কথা না শোনো, অন্তত আমাদের মেয়ের কথা ভাবো। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে ওর কি হবে বলো তো? আর একটা কথা সবসময় মনে রেখো গরিমা, যে যাই বলুক আর যাই ঘটুক না কেন, আমি তোমাকে খুব ভালোবাসি। আর আর গতকাল তুমি যেটা করার চেষ্টা করেছিলে, সেটা আর কোনোদিন কখনো দ্বিতীয়বার করার চেষ্টা করবে না, প্লিজ। আমায় ক্ষমা করে দাও, এইরকম ভুল দ্বিতীয়বার হবে না। কবিতা কত করেছে আমাদের পরিবারের জন্য। প্রথমে আম্মুর প্রাণ বাঁচিয়েছে, তারপর কাল বৌদিকে জাগিয়ে রেখেছে, ডক্টর ওর প্রশংসা করছিল। কবিতা নিশ্চয়ই ওই ছেলেটার সঙ্গে গরিমা বৌদির ব্যাপারেই কথা বলছে, যাতে বৌদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাড়ির বাইরে হওয়ার পরেও কবিতার মাথায় শুধু পরিবারের লোকেরই চিন্তা। থ্যাংক ইউ সো মাচ নবীন, তোমার জন্য আমার এই টপিকে যত ডাউটস ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। আমিও না, ছোট্ট একটা কথায় উদাস হয়ে যাই। আমি কি করে জানবো যে কবিতা কি ব্যাপারে কথা বলছে? আমি তো ডাক্তারির ব্যাপারে কিচ্ছুই জানি না। আমি তো ঠিক করে কবিতার বইয়ের নামও মনে রাখতে পারি না। আর কবিতা একবার যেটা পড়ে নেয় সেটা কখনো ভোলে না, প্রত্যেক কথাকে ভালোভাবে বোঝে। আর আমি প্রত্যেকটা কথাকেই হেসে উড়িয়ে দিই। ওর তো একটা স্বপ্ন আছে, আর আমি তো শুধু একটা বিয়ে করারই স্বপ্ন দেখেছি, সেটাও শুধু আমারই জন্য। কবিতা সব সময় অপরের ব্যাপারে ভাবে, আর আমি শুধু নিজের ব্যাপারেই ভাবি। এ কেমন জুটি তুমি বানালে মহাদেব! কত পার্থক্য আমাদের দুজনের মধ্যে, তারপরেও একসাথে না, সাথে নয়, শুধু এক ছাদের নিচে থাকি। আমাদের মধ্যেই যে পার্থক্য, এটা মানে এটা নয় তো যে আমি আসলে কবিতার যোগ্যই নই। এতটা পার্থক্য, এতটা তফাৎ যদি থাকে, তাহলে মানুষ পায়ে পা মিলিয়ে কিভাবে চলতে পারে? কিন্তু কবিতা আর নবীন একে অপরের কথাকে কত ভালোভাবে বুঝছে। দাদা, কি হয়েছে? দেখে খুব চিন্তিত মনে হচ্ছে দাদা। ত্রিপাঠী বাবু আবার কিছু করেছে নাকি? না না, ব্যাস আজকাল একটু চিন্তায় থাকি আর কি। বাড়িতে একটু সমস্যা চলছে না, সেই জন্য। দাদা, মন যখন ভারী হয়ে যায় না, তখন বন্ধুদের মনের কথা খুলে বলে ফেলতে হয়, তাতে মন হালকা হয়ে যায়। বন্ধু? দাদা, তোমার তো দুটোই বন্ধু, আমি আর শিব ঠাকুর। কলেজের সমস্ত স্টুডেন্টের লিস্ট, কিন্তু আরে আবার কিন্তু কি? কাল থেকে কাজ শুরু করে দে। না দাদা, এর মধ্যে একটা নাম খুব চেনা পরিচিত আমাদের।
কে? জন্ম, মৃত্যু আর বিবাহ পূর্ব নির্ধারিত। জন্ম আর মৃত্যুর ব্যাপারে আমি তোমাকে বুঝিয়েছি, এবার বিবাহ। ওপরে যিনি বসে আছেন তিনিই বিবাহ স্থির করেন। কিন্তু পুরোহিত মশাই, এই জুটির মানুষেরা আলাদা কেন হয়ে যায়? পৃথিবীতে আমাদের কর্মফলের জন্য কখনো কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো আবার অন্য কারোর কর্মফলের জন্য এরকমটা হয়। কিন্তু আমি তবু বিশ্বাস করি ঈশ্বরের সৃষ্ট সম্পর্ক কেউ শতবিরোধিতা করলেও তাদের এক না একদিন মিলন হবেই। ওপরওয়ালার সৃষ্টিতে কোনো খুঁত থাকে না বাবা, খুঁত তো মানুষের মনে থাকে। ভগবান মানুষ সৃষ্টি করেছেন আর ভেবেচিন্তেই করেছেন, যদি একজনের মধ্যে খামতি থাকে দ্বিতীয়জন সেটা পূর্ণ করে দেবে। ভগবান তোমার মঙ্গল করুন। আমি তো বিশ্বাস করি যে আমি কবিতার জন্যই তৈরি হয়েছি। আমার মনেই গন্ডগোল আছে যে আমি এই উল্টোপাল্টা কথাগুলো ভাবছি। আরে যদি আমি কবিতার হয়ে থাকি তাহলে ও হয়তো আমার জন্যই হয়েছে। দাদা, এই দেখো কলেজের সমস্ত স্টুডেন্টের লিস্ট। কিন্তু আরে আবার কিন্তু কি? কাল থেকে কাজ শুরু করে দে। না দাদা, এর মধ্যে একটা নাম খুব চেনা পরিচিত আমাদের। কে? এই যে নবীন আগরওয়াল, মনে পড়ছে তোমার কিছু? বৌদির জন্য একটা সম্বন্ধ এসেছিল নবীন আগরওয়াল, তারপর তুমি কিভাবে তোমার আর বৌদির মাঝখান থেকে ওকে সরিয়ে দিয়েছিলে? এমবিবিএস ফার্স্ট ইয়ার নবীন আগরওয়াল। তার মানে এই নবীনের পুরো নাম নবীন আগরওয়াল।